তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেইজি পুনঃস্থাপনের চরিত্র ও বৈশিষ্ট্য কী ছিল, বা মেইজি পুনঃস্থাপন সম্পর্কে আলোচনা করো। তা দেরি না করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। সম্রাটের রাজনৈতিক ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠার পর সম্রাটই দেশের প্রকৃত শাসকে পরিণত হয়েছিল কিনা এবং মেইজি পুনরুদ্ধারের পর দেশের অভ্যন্তরীণ পরিবর্তনগুলি কিসের ইঙ্গিত বহন করেছিল তা নিয়ে ঐতিহাসিকদের নানা ধরনের বিতর্ক লিপ্ত। ঐতিহাসিক E.H. নরমান বলেছেন, মেইজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপানের সম্রাট নামতান্ত্রিক শাসক থেকে দেশের প্রকৃত শাসকে পরিণত হয়। সেদিক থেকে ঘটনাটি ছিল যথার্থই পুনঃপ্রতিষ্ঠা। তার মতে মেইজি পুনরুত্থানের পর জাপানের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল ও সম্রাট তার ক্ষমতা পেয়েছিলেন। অনেকটাই কাছাকাছি মত দিয়ে জর্জ স্যানসম বলেছেন, 1868 খ্রিস্টাব্দে পরিবর্তিত সময়তন্ত্রের অবলুপ্তি ঘটিয়ে সম্রাটকেই পূর্বতন ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত করেছিল। কিন্তু তার মতে এটি পরিবর্তনকে বিপ্লব বলা চলে না, কারণ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ঐতিহাসিক ভিনাক কিন্তু রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি মেনে নিতে নারাজ। তার মতে 1868 খ্রিস্টাব্দের এই ঘটনার ফলে সম্রাট প্রত্যক্ষভাবে শাসন ক্ষমতা দখল করেননি। পশ্চিম জাপানের গোষ্ঠীসমূহ অর্থাৎ সাতসুমা, চোসু, তোসা ও হিজেনের নেতৃবৃন্দ দেশের প্রকৃত শাসক হিসাবে প্রতিপন্ন হয়েছিলেন। অনুরূপ মতবাদ দিয়েছেন ঐতিহাসিক রিচার্ড স্টোরি। তিনি বলেছেন, টোকিওর নতুন সরকারের প্রকৃত নিয়ন্ত্রক ছিলেন পশ্চিমী গোষ্ঠীসমূহের নেতারা এবং তার একটি মুষ্টিমেয় অভিজাতদের শাসন ব্যবস্থার অত্যন্ত দক্ষতার সাথে গড়ে তুলেছিলেন। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পূর্ববর্তী জাপানকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরা হলেন সাতসুমা গোষ্ঠী, সাইগো তাকামারি ও ওকুবো তোশিমিচি, চোসু গোষ্ঠীভুক্ত কিদো কোইন, ইটো হিরোবুবু ও উনোউয়ে কাওরু, তোসো গোষ্ঠীভুক্ত ইতাগাগি তাইসুকে এবং হিজেন গোষ্ঠীভুক্ত ওকামা শিকেনোবু প্রভৃতি। ঐতিহাসিক মরিয়াস জ্যানসেন মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি আলোচনা করতে গিয়ে বলেছেন, 1853 খ্রিস্টাব্দে পেরির অভিযান থেকে আরম্ভ করে 1877 খ্রিস্টাব্দে সাতসুমা বিদ্রোহ পর্যন্ত জাপানে যা ঘটেছিল তা ছিল একদিকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জেহাদ এবং অন্যদিকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী আক্রমণের আশঙ্কার বিরুদ্ধে জাপানের প্রতিক্রিয়া। মেইজি পুনঃপ্রতিষ্ঠা ছিল এই দ্বিমুখী ক্রিয়াকলাপের অনিবার্য পরিণতি। তার মতে 1877 খ্রিস্টাব্দে সাতসুমা বিদ্রোহ পরিবর্তিত পরিস্থিতির বিরুদ্ধে সর্বশেষে সামুরাই সামন্ততান্ত্রিক প্রক্রিয়া। জ্যানসেন্স এই সময়টিকে জাতীয় সুদৃঢ়করণের যুগ বলে আখ্যায়িত করেছেন। তার মতে মেইজি পুনঃপ্রতিষ্ঠা ছিল একটি জাতীয়তাবাদী বিপ্লব এবং মেইজি শাসকেরা বহিরাগত বিপদের বিরুদ্ধে রক্ষাকবচ হিসাবে প্রতিরক্ষামূলক আধুনিকরণের নীতি গ্রহণ করেছিলেন। জন হ্যালিডে প্রমুখ মার্ক্সবাদী ঐতিহাসিকেরা বলেছেন, 1840-এর দশকের টেম্পো সংস্কার থেকে আরম্ভ করে 1889 খ্রিস্টাব্দে নতুন জাপানি সংবিধান রচিত হওয়া পর্যন্ত সময়সীমার মধ্যে জাপানের অভ্যন্তরীণ সংস্কারে যে সুদূরপ্রসারী পরিবর্তন সূচিত হয়েছিল তারই অবশ্যম্ভাবী ফলস্বরূপ হিসাবে মেইজি পুনঃপ্রতিষ্ঠা ঘটেছিল। টোকুগাওয়া শাসনের শেষের দিকে এবং মেইজি শাসনের গোড়ার দিকে জাপানের শিক্ষার অগ্রগতিকে উদ্দীপিত করার জন্য অর্থনৈতিক জীবনে একটা কঠোর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। 1889 খ্রিস্টাব্দের সংবিধান এই নিয়ন্ত্রণকে সুদৃঢ় করেছিলেন। মার্ক্সবাদী ঐতিহাসিকেরা বলেছেন, মেইজি শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক। টোকুগাওয়া শাসনতন্ত্র থেকে বিংশ শতাব্দীর পুঁজিবাদে উত্তরণের সেতু হিসাবে উপরিউক্ত সময়কালকে গড়ে তোলার উদ্দেশ্যে স্বৈরতান্ত্রিক পদক্ষেপ নেওয়া মেইজি নেতারা গ্রহণ করেছিলেন। তাকাহাশি বলেছেন, ইউরোপীয় শক্তিবর্গ কর্তৃত্ব আক্রমণের তীব্র আশঙ্কা মেইজি শাসকদের সম্ভ্রান্ত করে তুলেছিলেন। মেইজি পুনঃপ্রতিষ্ঠা পরবর্তীকালে তারা কতগুলি সংস্কার সাধন করে। এই সংস্কারগুলি পুঁজিবাদী অর্থনীতি গড়ে তোলার পথ প্রস্তুত করেছিলেন। তাকাহাশির মতে মেইজি নেতাদের পদক্ষেপগুলি ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থা বিরোধী একটি রাজনৈতিক বিপ্লব। মেইজি পুনঃপ্রতিষ্ঠার সময়ে যে রাজনৈতিক আন্দোলন চলেছিল সে আন্দোলনে কোনো সামাজিক শ্রেণী কী ধরনের ভূমিকা গ্রহণ করেছিল তাই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিক হল বলেছেন, যদিও কৃষক ও বণিক শ্রেণী শগুন বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন, তবুও এই আন্দোলনের মূল নেতৃত্ব ছিল সামুরাই শ্রেণীর হাতে।
ঐতিহাসিক ল্যাটুরেট বলেছেন, সম্ভ্রান্ত বা অভিজাত সামুরাইরাই নয়, নিম্নবর্গীয় সামুরাইরাও 1867 থেকে 1868 খ্রিস্টাব্দ শকুন বিরোধী অভ্যুত্থানের গতি সঞ্চার করেছিলেন। 1959 খ্রিস্টাব্দে জার্নাল অফ এশিয়ান স্টাডিজ এ লিখিত একটি প্রবন্ধে ঐতিহাসিক অ্যালবার্ট গ্রেইগ সম্পূর্ণ নতুন একটি মতের উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে কেবলমাত্র নিম্নবর্গীয় সামুরাইরাই নয়, উচ্চ শ্রেণীর সামুরাইদেরও শগুন বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল। তাছাড়া জঙ্গি, কৃষক বিদ্রোহ, বণিক শ্রেণী, অর্থ সাহায্য এবং সামুরাই ও চোসু গোষ্ঠীভুক্ত ডাইমোদের সক্রিয় অংশগ্রহণ শগুনতন্ত্রের পতন ঘটিয়ে মেইজি পুনঃপ্রতিষ্ঠাকে ত্বরান্বিত করেছিলেন। গ্রেইগের মতে বহু শ্রেণীর অংশগ্রহণ মেইজি পুনঃপ্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল। জন হ্যালিডে বলেছেন, একদল পরিবর্তনকারী সামন্তপ্রভুর সঙ্গে জাপানের বুর্জোয়া শ্রেণী সমঝোতা মেইজি পুনঃপ্রতিষ্ঠান ঘটনাটিকে একটি নতুন বিশেষত্ব দিয়েছিলেন। এই জোট পরিবর্তন বিরোধী পুরাতনপন্থী সামন্ত শ্রেণীর বিরুদ্ধে গৃহযুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এই সময় সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে তীব্র কৃষক বিদ্রোহ দেখা গিয়েছিল। পরিবর্তনকামী সামন্তপ্রভু বুর্জোয়া জোট এই কৃষক বিদ্রোহগুলিকে শগুন বিরোধী আন্দোলনে ব্যবহার করেছিলেন। কিন্তু মেইজি নেতাদের অর্থনৈতিক নীতি আলোচনা করলে দেখা যাবে যে তারা আদৌ কৃষক বিদ্রোহগুলির প্রতি সহানুভূতিশীল ছিল না। তো আশা করছি নোটটি আপনাদের ভালো লেগেছে এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমি বলতে পারেন, আমি সেটি সমাধান করার চেষ্টা করব। এবং আপনাদের নিজস্ব যদি কোনো প্রশ্ন থাকে যার উপর আমি ভিডিও নিয়ে আসবো তো বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর এই যে সমস্ত যেগুলো আমি সাজেশান দিয়েছি সেগুলোর উপরেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।